আসলে ভাই, ফ্রন্ট এন্ড নিয়ে আমার কাজ খুবই অল্প, ঠিক আছে, এটা নিয়ে অভিজ্ঞতা একদমই কম। তো ব্যাক এন্ডটা একটু বেশি ভালো লাগে। তো জাভাস্ক্রিপ্ট মেইনলি শেখা হয়েছিল ব্যাক এন্ড এর জন্য। তো ফ্রন্ট এন্ড এর সেরকম হয়তো পারবো না, বাট বেসিক যেগুলো আছে যেমন ভেরিয়েবল, ডাটা টাইপ, তারপরে ধরেন আপনার কন্টেনার বা এই টাইপের যে জিনিসগুলো আছে, হয়তো এগুলা সম্পর্কে একটু বিস্তারিত বলতে পারবো। তো ভাই, জাভাস্ক্রিপ্ট আসলে মেইনলি তৈরি করা হয়েছিল ওয়েবসাইট গুলার জন্য, কিন্তু বর্তমান সময়ে জাভাস্ক্রিপ্ট এতটা পরিমাণ উন্নত হয়েছে যে ব্যাক এন্ড পর্যন্ত ডিজাইন করা যায় জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো জাভাস্ক্রিপ্টের অনেক লাইব্রেরি আছে, অনেক মেথড আছে, মানে অনেক ধরনের কাজ আছে। তো আমরা যেহেতু বেসিক করতে যাইতেছি, তো বেসিক থেকে শুরু করি। তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সর্বপ্রথম জিনিসটা হচ্ছে আপনার ভেরিয়েবল, ঠিক আছে। তো ভেরিয়েবল সম্পর্কে আইডিয়া জানতে হলে সবার আগে জানতে হবে ডাটা টাইপ সম্পর্কে। তা আপনারা কেউ কি ভাই ডাটা টাইপ সম্পর্কে জানেন? না ভাই। না ভাই। আচ্ছা, ডাটা টাইপ হচ্ছে আপনার ডাটার ধরন। যেমন আমরা আমাদের জীবনে অনেক ধরনের ডাটা নিয়ে কাজ করি, যেমন ধরেন আমরা যে কথাগুলা বলতেছি এর মধ্যে আছে ল্যাঙ্গুয়েজ, তারপরে ধরেন বিভিন্ন সংখ্যা নিয়ে কাজ করি, তারপর ধরেন বিভিন্ন কন্ডিশন নিয়ে কাজ করি। যেমন ধরেন আমি স্বাভাবিকভাবে বলতেছি যে আরাফাত ভাই যদি আমার এটা ঠিক মতো শিখাইতে পারে তাহলে আমি এটা নিয়ে এক্সপার্ট হয়ে যাব। তো এটা একটা কন্ডিশন। তো সবার আগে আরাফাত ভাইয়ের ঠিক মতো শিখাইতে হবে, আমার নিজের মধ্যে নিতে হবে তারপরে। তো ডাটা টাইপ সম্পর্কে যদি আমরা জানতে চাই, তো ডাটা টাইপ আছে ধরেন আছে, স্ট্রিং আছে, ইন্টিজার আছে, ফ্লোট আছে, আর কি, এই ধরেন এগুলাই। তো আমরা তো সর্বপ্রথম স্ট্রিং নিয়ে কাজ করি। তো সবার আগে আমাদের একটা ভেরিয়েবল ডিফাইন করতে হবে। তো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিফাইন করার জন্য অনেকগুলা ওয়ে আছে, var আছে, লেট আছে, কনস্ট আছে। তো আমরা var দিয়েই শুরু করি। তো লেখলাম var। তো var লেখার পরে আমরা ভেরিয়েবলের একটা নাম দিতে হবে। যেমন ধরেন আমি নাম দিলাম আরাফাত। আচ্ছা আচ্ছা। তো var হইলো আমার ডিফাইন নেম, মানে আমি এটা দিয়ে একটা ভেরিয়েবল সেট করলাম। তো ভেরিয়েবল সম্পর্কে একটু বলে নেই আগে ভাই। ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেনার, মানে ধরেন একটা বাটি ইমাজিন করেন, ভেরিয়েবল হচ্ছে একটা বাটি। তো একটা বাটি নিলেন, বাটির মধ্যে তেল নিলেন, তো আরেকটা বাটি নিলেন, ওটাতে পানি নিলেন। তো আপনি যদি একটা ভেরিয়েবলে তেল আর পানি নিতে চান, বা একটা বাটিতে তেল আর পানি নিতে চান, দুইটা কিন্তু একসঙ্গে মিক্স হবে না কোনোদিনও। যেমন আমি একটা ভেরিয়েবলে নিলাম সংখ্যা আর একটাতে নিলাম স্ট্রিং। তো দুইটা একসাথে কখনো নিয়ে কাজ, মানে কাজ করতে পারবো কিন্তু দুইটা একসাথে মিলাইতে পারবো না ভাই। আমি এর আগে আসলে ক্লাস টাস নেইনি তো। তো ভাই যদি সমস্যা হয় তাহলে বললেন, হ্যাঁ। আমার কথা কি বুঝতে পারতেছেন? ঠিক আছে ভাই। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। তো আরাফাত মানে ভেরিয়েবল আরাফাত নিলাম, এর মধ্যে একটা লিখলাম, এই ধরেন একটা স্ট্রিং জি লিখলাম। ভাই, বুঝতে পারছি, বলেন। স্ট্রিং লেখা শুরু করার জন্য আমাদের ডাবল কোড বা সিঙ্গেল কোড, যেটা ইচ্ছে আপনি ইউজ করতে পারবেন। এটা ডাবল কোড ইউজ করতেছি, আমরা ইচ্ছা করলে সিঙ্গেল কোড ইউজ করতে পারবো। তো ভিতরে যা লিখবো, ধরেন ট্রেনার, এলইডিপি লিখলাম, এটা হচ্ছে একটা স্ট্রিং, মানে এই বিভিন্ন লেটার দ্বারা তৈরি করা একটা ভেরিয়েবল। তো আমরা যদি ভেরিয়েবলটা প্রিন্ট করতে চাই বা আমরা ওয়েব পেজে দেখতে চাই, তো ওয়েব পেজে যদি আপনার মানে এইচটিএমএল ভিতরে দেখাইতে চান, তো ভাই তো এটা দেখাইছে যে ইনার এইচটিএমএল এর ভিতরে চেঞ্জ করা যায়। তো আমরা যদি এটা কনসোলে দেখতে চাই, মানে আমাদের যে ক্রোমের ওয়েব ডেভ টুল আছে, যেমন ধরেন ক্রোমের এই ধরেন এখানে এই যে ইন্সপেক্ট যে এলিমেন্ট আছে, এর মধ্যে দেখবেন কনসোল আছে, এই যে কনসোল। তো আমরা ইচ্ছা করলে আমাদের যে পেজের বিভিন্ন বাগ ফিক্সিং বা ব্যাক এন্ডের বিভিন্ন বাগ ফিক্সিং করার জন্য আমরা এই কনসোলটা সবচেয়ে বেশি ইউজ করি। যে কোনো ডাটা আমরা কনসোলে লক করতে পারি। তো এটা যখন আমরা কাজ করব তখন ইউজ করব, বাট যখন আমরা ফুললি ইয়েতে চলে যাব তখন আর কনসোল লক ইউজ করব না, কারণ এটা একটা মানে সিকিউরিটি রিজনস এর কারণে। তো আমরা এটা ইচ্ছা করলে কনসোল ডট লগ দিয়ে
কনসোলে শো করতে পারবো। আমরা লেখলাম আরাফাত, তো এটা যদি আমরা এখন রান করি তাহলে কনসোলে শো করবো। যদিও আমি এখনো স্ক্রিপ্টটা অ্যাড করিনি আমার এইচটিএমএল এর সাথে, যে কারণে দেখা যাবে না। আমরা যে ভেরিয়েবল গুলা নেই, তো এই ভেরিয়েবল গুলার মধ্যে তিন টাইপের ভেরিয়েবল আছে। যেমন আমরা তিন ধরনের মানে তিন ভাবে ভেরিয়েবল সেট করতে পারি। একটা হলো var, একটা হলো let, আর একটা হলো const। তো আমরা var আর let দিয়ে যে ভেরিয়েবল সেট করব সেটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। যেমন ধরেন var আরাফাত নিছি, এখন যদি আমি লিখি আরাফাত ইজ ইকুয়াল টু ধরেন একটা নাম্বার লেখার পরে, তো এখন এই ভ্যারিয়েবল আরাফাতটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই ভ্যারিয়েবল ট্রেনার এলইডিবি থেকে মানে আমরা যদি দেখি এখন এটার টাইপটা আছে স্ট্রিং, তো আমরা যদি ভ্যারিয়েবল আরাফাত নিয়ে 5 লিখি তাহলে এটার ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে যাবে হলো ইন্টিজারের মধ্যে। ইন্টিজার মানে হলো রিয়েল নাম্বার, মানে আপনার ফ্লোট না, দশমিক সংখ্যা না, মানে দশমিক সংখ্যা ছাড়া যেটা ওটা হলো রিয়েল নাম্বার। তো আমি ইচ্ছা করলে এই ভ্যারিয়েবল আরাফাতটাই লেট দিয়েও সেট করতে পারবো। এই লেট আর var একই। তো বর্তমান সময়ে ডেভেলপাররা লেটটাই বেশি ইউজ করে। এরপরে আছে হলো কনস্ট। তো আমরা কনস্টের ব্যাপারে জানবো। তো কনস্টের যে ভেরিয়েবলটা আমরা সেট করব, তো এই ভেরিয়েবলটা পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবো না। মানে পুরো স্ক্রিপ্টের মধ্যেই এই ভেরিয়েবলটা সেম থাকবে। আমরা ভেরিয়েবলটা রিড করতে পারবো কিন্তু রাইট করতে পারবো না। ভাই বুঝতে পারছেন? জি। আচ্ছা, তো এগুলা গেল ভেরিয়েবল। তো এর মধ্যে আমি যখন 5.0 দিব তখন এটা ডাটা টাইপ চেঞ্জ হয়ে ফ্লোট হয়ে যাবে, মানে হলো পূর্ণ সংখ্যা না, দশমিক সংখ্যা। তো এইভাবে আমরা ভেরিয়েবল সেট করতে পারি। এছাড়া আচ্ছা, তো ভাই যেহেতু বললো ফাংশনের কথা, তো আমরা ফাংশনটা দেখি। তো জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে ফাংশনের কাজ অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা ফাংশন দিয়ে বিভিন্ন মানে ফাংশন মেইনলি ইউজ করা হয়। আমরা কিন্তু ফাংশন ছাড়াও কাজ করতে পারবো না যে বিষয়টা এরকম না, কিন্তু ফাংশন ইউজ করলে এর সুবিধা হচ্ছে মানে আমরা একই কোড বেস বারবার ব্যবহার করতে, মানে আমাদের করতে হবে না, বারবার এক কোড বারবার রিপিট করতে হবে না। জাভাস্ক্রিপ্টের ফাংশন কি ডিফাইন করতে পারেন সবাই, কেমনে ফাংশন ইউজ করে? জি না ভাই। আচ্ছা আচ্ছা, তো কথা একটু শুনেন ভাই, আমার কথা হয়তো নাও বুঝতে পারেন, আমি প্রায় ফার্স্ট ক্লাস নিতেছি। তো জাভাস্ক্রিপ্টে ফাংশন ডিফাইন করার জন্য সবার আগে লিখবো আমরা ফাংশন। ঠিক আছে, ফাংশন লেখার পরে সেই ফাংশনের একটা নাম দিতে হবে। আমরা নাম দিলাম এলইডিপি, এটা হলো আমাদের ফাংশনের নাম। এরপরে দিতে হবে দুইটা ব্র্যাকেট। এই ব্র্যাকেটের মধ্যে আমরা বিভিন্ন আর্গুমেন্ট দিতে পারবো, মানে এক জায়গা থেকে ডাটা নিয়ে এখানে আমরা সেট করতে পারবো, বা এই ফাংশনের ভিতরে দিলে ওই ডাটা গুলা নিয়ে এই ফাংশন কাজ করবে। তো আপাতত আমাদের ডাটা এখানে ডিফাইন করার দরকার নাই। তো এরপরে আমরা কার্লি ব্র্যাকেটস দিব, এখান থেকে আমাদের কোড লেখা শুরু হবে। তো এর ভিতরে আমি যে কোড গুলা লিখবো, তো এই ফাংশন কল করে আমরা এই কোড গুলা ইউজ করতে পারবো, মানে বারবার যতবার আমরা এই ফাংশন কল করব ততবার এই কোড গুলা রান হবে। ভাই বুঝতে পারছেন? জি ভাই, বলতে থাকেন। জি রাহিন ভাই, আমি হ্যাঁ ভাই। বলতে চাচ্ছিলাম, আপনি তো সরাসরি মানে সরাসরি আমরা ওয়েবে চলে গেছি। হ্যাঁ আপনি যদি যে প্রথমে মানে হচ্ছে ওই যে সাম অথবা ডিভিশন এইসবের যদি একটা সিম্পল আচ্ছা ফাংশন দেখিয়ে যদি এটাতে মুভ করতেন তাহলে অনেকের বুঝতে সুবিধা হতো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সাম, তো আমরা দুইটা ভেরিয়েবল সেট করার নিয়ম তো আপনাদেরকে দেখাইলামই। লেট দিয়ে একটা ভেরিয়েবল নিলাম, ধরেন আমার নামে নেই রায়হান ইজ ইকুয়াল টু 5। এরপরে নিলাম আরেকটা ভেরিয়েবল, আমার এক ফ্রেন্ডের নাম নেই, ইজ ইকুয়াল টু 10। আমরা ইচ্ছা করলে এই দুইটা ভেরিয়েবল যোগ করতে পারবো, মানে সিম্পল যেটা অ্যারিথমেটিক সমস্যাগুলো আছে এগুলা সলভ করতে পারবো। তো আমরা যদি এই দুইটা ভেরিয়েবল যোগ করতে চাই, মনে করেন আরেকটা ভেরিয়েবলে এটার যোগফলটা নিব, তো এর জন্য আরেকটা ভেরিয়েবল সেট করি। এর জন্য নিলাম টোটাল ইজ ইকুয়াল টু রায়হান প্লাস উল্লাস। তো এখন আমাদের কি হয়েছে, এই দুইটা যে ভেরিয়েবল আছে রায়হান আর উল্লাস, এটার টোটালটা এই টোটাল ভেরিয়েবলের ভিতরে হয়ে গেছে। তো আমরা যদি এখন লিখি console.log,
এই দেখেন 15 এসে পড়ছে, দেখতে পাচ্ছেন? এই 15 আসলো কোন থেকে? এই যে আমরা এখানে এখানে যে এই যে দুইটা যোগ করছি, এই যোগ ফোল্ডারে যে কনসোলে লক করাইছি, এই জন্য এখানে 15 আছে। তো আমরা ইচ্ছা করলে কনসোলে যাই সেটা যেটা ইচ্ছা ওইটা লিখতে পারবো। যেমন ধরেন কনসোল লগ লেখা, এর মধ্যে লিখলাম ধরেন একটা স্ট্রিং লিখলাম। তো স্ট্রিং লেখার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যেটা হলো এই যে কোটেশনের ভিতরে রাখতে হবে। কোটেশন গুলা। তো এই কোটেশন গুলার ভিতরে মানে লিখতে হবে। যদি আপনি কোটেশনের বাইরে লেখেন তাহলে আনডিফাইন্ড দেখাবে, কারণ এটা ভ্যারিয়েবল হয়ে যাবে। আর জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবলের নামগুলা হচ্ছে সেনসিটিভ। মানে আপনি যদি দুইটা ভ্যারিয়েবল নেন, যেমন ধরেন নিলেন গেম, আবার মানে গেম ইজ ইকুয়াল টু 8, তো আপনি যদি আবার আরেকটা ভ্যারিয়েবল নেন জিএমএ, এই দুইটা কিন্তু আলাদা আলাদা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আপনি যদি জাভাস্ক্রিপ্ট কেস সেনসিটিভ। হ্যাঁ কেস সেনসিটিভ, তো আপনার দুইটা ভ্যারিয়েবলের নাম যে দিয়েছেন এই দুইটাই আলাদা আলাদা ভ্যারিয়েবল হয়ে গেছে। তো আপনি যদি মানে মাঝখানে যে কোনো একটা ওয়ার্ডও বড় হাতে লেখেন, তাও এটা আলাদা হয়ে যাবে, দুইটা একদম ফুলি আলাদা ভ্যারিয়েবল। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? জি আচ্ছা, জি ভাই। ভ্যারিয়েবল নিলাম, এগুলা যোগ করলাম, বুঝতে পারছেন তো? আমরা স্বাভাবিকভাবে সব ধরনের যোগই করতে পারবো, যেমন বিয়োগ করতে পারবো। এখন আমরা যদি এখানে যাই সেটা রিলোড দিই, দেখেন -5 হয়ে গেছে। কারণ কি, 5 থেকে 10 বিয়োগ করলে -5 হয়ে যাবে। এটাও কিন্তু একটা রিয়েল নাম্বার, মানে ইন্টিজার, এটা কিন্তু ফ্লোট না। আচ্ছা, মানে আমরা সবাই এক্স অক্ষ, ওয়াই অক্ষ বা এই টাইপের অঙ্কগুলো তো অবশ্যই করছেন, যে মাইনাস পর্যন্ত ভ্যালু চলে যায়। তো এইখানেও এইগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও মাইনাস পর্যন্ত চলে যায়। আপনার ভ্যালু দুই ধরনের হবে, পজিটিভ আর নেগেটিভ। আচ্ছা, যাই হোক, তো এরকম আমরা ডিভাইডেড করতে পারবো। মানে অ্যালগরিদম যা করতে চাই আমরা করতে পারবো। 0.5 আসছে, দেখতে পারতেছেন ভাই? আচ্ছা, জি এরকম আমরা গুণও করতে পারবো। তো আমাদের হলো তো ভাই, এখন বলতে পারেন এই মডিউলাস জিনিসটা কি? মডিউলাস জিনিসটা হলো আপনার হলো ভাগশেষ। ভাগশেষ ভাগশেষ সম্পর্কে আইডিয়া আছে না ভাই? আমরা তো করছি ছোটবেলা। আচ্ছা, জি যে ভাই। কোনো জিনিস ভাগ করার, যেমন 12 যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 2 থাকবে, তাই না? এই মডিউলাসের ফাংশনটাই হলো সেরকম। আপনি মডিউলাস দিয়ে যদি 12 ডিভাইডেড বাই 5 দেন, তাহলে আপনার রিটার্ন আসবে 2। এই 2টা হলো আপনার ভাগশেষ। আচ্ছা, এগুলা হলো আমাদের মানে ম্যাথমেটিক্যাল অপারেশনস এর জন্য। আচ্ছা, এগুলো দিলে কমেন্ট করে দেবে। জাভাস্ক্রিপ্টে আমরা কমেন্ট করতে পারি ডাবল স্ল্যাশ দিয়ে, এটা তো ভাই হয়তো জানেন নাকি? জি আচ্ছা, সবাই জানে না, যারা জানে না তারা যে কমেন্ট আরাফাত করা ভাই যায় সেটা। মনে হয় দেখাইছে ওই যে স্ক্রিপ্টের ইয়েতে। আচ্ছা, সমস্যা নেই। তো আমরা ফাংশন নিয়ে কাজ করতেছিলাম। তো এটা তো সাধারণ প্লাস মাইনাস গুণ ভাগ, এগুলা তো আপনারা বুঝতে পারলেন। তো বেসিকের সময় এগুলাই আসবে বেশি, যে একটা ফাংশন বারবার কল করার জন্য আপনার হয়তো ডিভাইড, গুণ, ভাগ এগুলা করতে হইতে পারে। তো আমরা ফাংশন নিয়ে দেখি, ফাংশন কল করি। আমরা ফাংশন লিখলাম, এই যে এখানে নেম দিলাম এলএডি। এটা হলো প্যারামিটারস বা আর্গুমেন্ট, যেটাই বলেন।
আমরা এখানে ইচ্ছা করলে দিতে পারি, নাও দিতে পারি। আর প্যারামিটার নিয়ে কাজ করতে গেলে ওটা কমপ্লিকেশনস এর ভিতরে চলে যাবে, তো ওটা নিয়ে যেহেতু করতে না করছি ওটা নিয়ে দেখালাম না। তো এই ফাংশনের ভিতরে আমরা ধরেন লিখি দুটো ভেরিয়েবল নেই, আবার আর ES6 জাভাস্ক্রিপ্টের হলো যারা মেনটেন করে ওটা হলো ES6 বলে। তো ES6 এর মতে আর কি আপনাদের বেস্ট প্র্যাকটিস হলো ক্যামেল কেসে ভ্যারিয়েবলের আর ফাংশনের নামগুলা লেখা। তো ক্যামেল কেস কেমনে হইতে পারে আপনারা বলতে পারেন? তো যেমন ধরেন ছোট অক্ষর, তারপর প্রথম শব্দটা প্রথমটা ছোট অক্ষর, দ্বিতীয় শব্দটা বড় অক্ষর দিয়ে বড় অক্ষর, হ্যাঁ এটাকে ক্যামেল কেস বলা হয়। যেমন ধরেন আমরা লিখি গেম টাইপ যদি আমরা ES6 সিনট্যাক্সে লিখতে যাই, GAME এর বড় হাতের এই গেম টাইপ, এটা হলো ক্যামেল কেসিং। তো এইভাবে লিখলে মানে আপনি যে কোনো জায়গায় ইন্টারভিউ বা যে কোনো জায়গায় প্র্যাকটিস করতে গেলে এই জিনিসটা আর অ্যাকসেপ্ট করবে বেশি, কারণ এটা হলো ES6 এর নিয়ম অনুযায়ী সিনট্যাক্স অনুযায়ী। স্ক্রিপ্ট 15 হ্যাঁ 16 ES6 16 বা 20 যেটা ES6 দিয়ে করে ওরা নোটেশন করে। আচ্ছা, তো এই ফাংশনের ভিতরে আমরা দুইটা ভ্যারিয়েবল নিছি, একটা হলো গেম, একটা হলো গেম টাইপ। আচ্ছা, আমরা গেম থেকে গেম টাইপ বিয়োগ করে ফেলবো। বিয়োগ করার পরে যে ফলটা আসবে ওটা আমরা কনসোলে দেখবো, ঠিক আছে ভাই? তো এর জন্য আমরা ইচ্ছা করলে ফাংশনের ভিতরেই কনসোল লগ নিতে পারি। যেমন ধরেন ভিতরে যদি কনসোল লগ নেই, গেম মাইনাস গেম টাইপ, ঠিক আছে? নেওয়ার পরে এখন যদি আমরা এটা রান করি, আপনি কিন্তু এখানে কিছুই দেখতে পারবেন না। এই 50 যেটা যে আসছে এটা 50 তো আসল কথা। আমরা কিন্তু ফাংশনটারে কল করি নাই এখনো, এই ফাংশনটারে আমরা ডিফাইন করে রেখে দেওয়া। এখন এখানে এসে রিলোড দিই, আমরা কিন্তু কিছু দেখতে পারতেছি না। আমরা কিন্তু যদিও ফাংশন নিছি, এর মধ্যে দুইটা ভেরিয়েবল নিছি, কনসোল লগও নিছি, কিন্তু কিছুই আসতেছে না। এর কারণ হলো আমরা ফাংশনটারে এখনো কল করি নাই। আমরা যদি ফাংশনটারে কল করতে চাই তাহলে আমাদের ফাংশনের নাম ধরে ডাক দিতে হবে LADP, দেওয়ার পরে দুইটা ব্রেকেট দিতে হবে। এটা হলো আমাদের ফাংশন কল। আমরা এটা সেভ করি, এখন এখানে রিলোড দিই, এই দেখেন 20 ভাবে আসছে, মানে ফাংশনটা রান করছে। তো এইভাবে এটাকে বলা হয় ফাংশন কল। আপনি যদি শুধু ফাংশন দিয়ে রাখা দেন তাহলে আর কি বুঝতে পারবেন না যে মানে এই ফাংশনটা আর কি চলবে না। কিন্তু আপনি যদি ওটারে কল করেন তবে শুধুমাত্র সেটা চলবে। বুঝতে পারছেন ভাই? জি, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নাই। তো এটা হলো বেসিক ফাংশন। তো আমরা যদি বারবার এই ফাংশন ডাক দেই, আবার ডাক দিলাম LADP, আবার ডাক দিলাম LADP, আমরা যতবার এই ফাংশন ডাক দিব ততবারই এখানে আসবে। দেখছেন 3বার ডাক দিছি, 3বারই 25 আসছে। দেখতে পারতেছেন ভাই? জি জি ভাই, জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা এখন প্যারামিটার অবশ্য দেখাবো না, প্যারামিটার দেখাইতে গেলে হয়তো মাথায় ঢুকতে নাও পারে, প্যারামিটার পরে দেখাই। তো আমরা যদি চাই এই ফাংশনটারে কল করে আমরা মানে বারবার এই ফাংশনটারে ইউজ করব, মানে এই ফাংশনের ভিতরে যে কোডগুলো থাকবে সেটা বারবার ইউজ করব, তো আমরা এইভাবে বারবার ইউজ করতে পারি। তো এর ভিতরে আমরা একটা ডম এলিমেন্ট নেই। ডম এলিমেন্ট বলতে বোঝায় হলো ডকুমেন্ট অবজেক্ট ম্যানেজমেন্ট। এটা হয়তো আপনারা জানেন, দেখাই নিয়ে হয়েছিল এর আগে, আমিও দেখছিলাম। তো ডম এলিমেন্ট গুলা হলো আমরা যে HTML এর বিভিন্ন ধরনের ট্যাগ গুলা নেই, ডকুমেন্টের ভিতরে বিভিন্ন ধরনের ট্যাগ নেই, এই ট্যাগ গুলাই হচ্ছে একটা ডম এলিমেন্ট। আমরা এই ডম এলিমেন্টের কল কইরা
ইচ্ছা করলে ওটার ভ্যালু গুলা চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি যে এখানে HTML লিখছি, HTML এর ভিতরে আমি এগুলা দরকার নাই আর। তো এই যে দেখেন এখানে একটা ডিভ নিছি, আমি ডিভের আইডি হচ্ছে টেস্ট, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে এর ভিতরে যে ভ্যালু গুলো আছে এগুলা চেঞ্জ করে দিতে পারি আইডি দিয়ে কপিটা। এটা তো হয়তো আপনারা দেখছেন। এটা আপনারা যদি বাসায় প্র্যাকটিস করতে জানেন, এই যে W3 স্কুলে জাভাস্ক্রিপ্টের মানে বিভিন্ন ধরনের ই আছে, আপনারা এটা দেখতে পারেন। এটা দেখান নিয়েছি যে যে দেখেন ইনার HTML এইভাবে আমরা ইচ্ছা করলে একটা বাটন নিতে পারি। বাটন বাটনের ভিতরে নিয়ে অন ক্লিক, তারপরে দিয়ে আমাদের ফাংশনের নাম, আমরা যে ফাংশনটা নিলাম এলইডিপি, এই ফাংশনটা যে লিখলাম, এখন আমরা যতবার এই বাটনে ক্লিক করব ততবার সেই ওই ফাংশনটারে কল করব। এই ফাংশন কল করার পরে আমরা কি করব, ধরেন নিচে একটা পি ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ যেটা, তো এখানে নেওয়ার পরে এখানে আমরা লিখলাম ধরেন হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এখন আমরা ইচ্ছা করলে এটা চেঞ্জ করে দিতে পারি এই বাটনে ক্লিক করে। তো দেখি আমাদের ফাংশন দিতে পারছে। ধরুন এখানে দিতে পারছি। এই হ্যালো ওয়ার্ল্ড আছে, আমরা এটা চেঞ্জ করব। আচ্ছা, এই ফাংশনের ভিতরে এখানে যাই, এটাকে বাদ দিই। এই যে ফাংশনের ভিতরে আমরা ওই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটা মেথডটা দিয়ে কল করি। বাই আইডি, এটার ভিতরে আমরা আইডি নেম দিই। আইডি নেম কি, টেস্ট। আইডি তো নেই আমরা যদি কল করতাম তাহলে কিন্তু কাজ করতো না, আমরা কিন্তু আইডি নিয়ে নেই বাইরে। সরি, আচ্ছা, ডট ইনার এসটিএমএল। এখন আমরা এটাকে চেঞ্জ করে দেই কি, গুড বাই। দেখতে পাচ্ছেন ভাই? জি ভাই।